আমরা পড়ছিলাম সরল দোলগতি, এবং আগের দিন কেবলমাত্র আমরা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের যে মোশন হয় সেই মোশনের মধ্যে কোনটা সরল দোলগতি সেটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করেছিলাম। তা আমরা এই আহ, এবং তার সংজ্ঞা দিয়েছিলাম সরল দোলগতি কাকে বলে। তা আজকে তারিখ কত বলো? সমর্থ? কত? 7। 7/1/24। আমরা পড়ছি সরল দোলগতি। অবশ্যই হবে। 24-এর এখনো রেস কাটেনি, এবং তোমাদেরও সবারই সঙ্গে সঙ্গে রেস কাটেনি। ভুল করার সঙ্গে সঙ্গে যার রেস কেটেছে তার নাম কি আব্দুল সাত্তার মোল্লা, তাই তো? নাকি অঙ্কিত? গলা শুনে মনে হলো অঙ্কিত বলে। চলো লেটস স্টার্ট। আমরা আগের দিন যেটা পড়েছি সেটা হচ্ছে সরল দোলগতির সংজ্ঞা। আমরা পাতির সংজ্ঞা পড়েছি, এবং তার আগে আমরা বিভিন্ন মোশনের সাথে কোনটা সরল দোলগতি, কোনটা কম্পন, কোনটা পর্যাবৃত্ত গতি, এই সমস্ত জিনিসগুলো পড়েছি, এবং তাতে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যে হোমওয়ার্কটা প্রায় সবাই আমাকে পাঠাওনি, এক দুজন বাদ দিয়ে। যাই হোক, সেটা নিয়ে আমার কোনো রকম কোনো বলার কিছু নেই। তোমাদের নিজেদের দায়িত্ব নিজেরা পালন করবে। তো আমি সংজ্ঞা দিয়ে আবার স্টার্ট করছি। সংজ্ঞা হচ্ছে কি, সরল দোলগতির ক্ষেত্রে অনেকগুলো পয়েন্ট থাকবে। সেটা হচ্ছে যে গতিতে আহ এক নাম্বার হচ্ছে কণাটি, এগুলো সব বই থেকে ভালো করে দেখে নেবে ডেফিনেশন গুলো। কণাটি এদিক একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে এদিক ওদিক মুভ করবে, এদিক ওদিক যাবে, এটাকে বলছে টু অ্যান্ড ফ্রো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে নির্দিষ্ট বিন্দুর কথা আলোচনা করলাম, একটি নির্দিষ্ট বিন্দু বললাম, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় সাম্যাবস্থান। এইটাকে বলা হয় সাম্যাবস্থান। ইংরেজিতে এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। সেকেন্ড হচ্ছে যে এই কণাটি আহ, যে গতিশীল হচ্ছে, একটা এদিক ওদিক যাচ্ছে, তাতে সাম্যাবস্থান সাপেক্ষে তার একটা সরণ হবে, আর তার উপর একটা কার্যকরী ত্বরণ হবে। তো কণার উপর, যদি কণাটির উপর প্রযুক্ত প্রত্যানায়ক ত্বরণ ত্বরণ এ কণার সাম্যাবস্থা থেকে সরণের মানে এক্স এর সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। মুখী হয়, তাহলে এই দুটো কন্ডিশন যদি হয়, তাহলে আমরা সেই গতিটাকে বলা হয় সরল দোলগতি। সেই গতিটাকে আমরা সরল দোলগতি বলি। এটা লাস্টের দিকে আমি একটু তাড়াহুড়ো করে বলেছিলাম। তো এখান থেকেই আমরা আজকে কিন্তু শুরু করব। তার মানে আমরা দেখতে পেলাম যে কণার উপর যে ত্বরণ ক্রিয়াশীল হচ্ছে সেটা সরণের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী। যে ধরনের মোশনে যত ধরনের গতি আমাদেরকে বিবেচনা করতে দেবে, আমরা যদি দেখি যে কণার উপর প্রযুক্ত ত্বরণ প্রত্যানায়ক ত্বরণ হিসেবে প্রযুক্ত হয়, এবং সেটা সরণের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা বলবো সেই কণাটি সরল দোলগতি সম্পন্ন করছে। তাহলে এটা গাণিতিক রূপ কি? এর গাণিতিক রূপ হচ্ছে
ত্বরণ আগে বলে দিয়েছি, তাহলে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মাইনাস কথাটা কেন বলা হয়েছে? কারণ ধরে নাও এইটা যদি আমার ওর টোটাল এখান থেকে এইটুকু পর্যন্ত যদি ও বিস্তৃত হয়, ওর দোলনটা বা কম্পনটা, এইটা যদি তোমার সাম্যাবস্থান হয়, এই সাম্যাবস্থান ও বিন্দু ধরলাম, এই ও বিন্দু থেকে কণাটা ধরে নাও এখানে আছে, এম ভরের একটা কণা এখানে আছে, এবং সে ওই মুহূর্তে এই দিকে যাতায়াত করছে। তাহলে এর সরণ হচ্ছে, এখান থেকে এইটুকু হচ্ছে ওর সরণ এক্স, এবং তার উপর প্রযুক্ত যে ত্বরণ সেটা এই দিকে হবে। তাহলে সরণ কোন দিক থেকে কোন দিকে? সরণ হচ্ছে তোমার সাম্যাবস্থান থেকে এখান থেকে এইদিকে সরণ, আর ত্বরণটা হচ্ছে কিন্তু এই রকমের দিকে যদি হয়, এবং সে যত দূরে যাবে তত বেশি বেশি ফোর্স দিয়ে বা ত্বরণ দিয়ে তাকে টেনে নেবে। এইরকম যদি কেস হয়, তাহলেই কিন্তু আমরা যদি প্রমাণ করতে পারি যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাহলে আমরা বলতে পারি যে কণাটি সরল দোলগতি সম্পন্ন করছে। এবং তার সাথে সাথে পর্যায়কাল কি করে নির্ণয় করব, সেটার ফর্মুলা আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব। তাহলে এ সমান মাইনাস একটা কনস্ট্যান্ট থাকে, একটা ধ্রুবক থাকবে। আমরা জানি যে প্রপোর্শনাল থেকে করতে গেলে একটা ধ্রুবক আসে, কনস্ট্যান্ট ইন্টু এক্স। এই যে কনস্ট্যান্ট সেটা আমরা পরে দেখব, এইটা হচ্ছে ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগাটা কি? ওমেগা হচ্ছে তোমার কণার কৌণিক বেগ। কৌণিক বেগ কেন? কারণ কণাটি এদিক 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 ঘুরছে, তার মানে নিশ্চয় সে একটা নির্দিষ্ট সময়ে একটা পূর্ণ দোলন সম্পন্ন করবে। পূর্ণ দোলন যখন নির্দিষ্ট সময়ে যে ও পালন করছে, সেই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল। তো পর্যায়কাল যেরকম হবে, সেই পর্যায়কাল অনুযায়ী সে কিন্তু আবার পুনরায় তার আগের জায়গায় ফেরত আসবে। তাহলে যদি পর্যায়কাল থাকে, তাহলে অবশ্যই সেখানে একটা কৌণিক বেগ থাকবে। সে কণাটা কৌণিক বরাবর ঘুরুক আর না ঘুরুক, তাহলে কিন্তু সেক্ষেত্রে সবসময় কিন্তু এরকম হবে। এটা হচ্ছে তোমার স্ট্রেট মোশনের জন্য। এটা হচ্ছে সরল রৈখিক এসএইচএম, সরল রৈখিক সিম্পল হারমোনিক মোশন। হারমোনিক মানে বলছে তোমার সুসামঞ্জস্য, অ্যানহারমোনিক মানে হচ্ছে, নন হারমোনিক মানে হচ্ছে অসামঞ্জস্য। এগুলো আমরা দেখেছিলাম আগের দিন অল্প বিস্তর। এবার এই যে ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, সেখান থেকে আমরা দেখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ বাই এক্স। যদি আমি শুধু ম্যাগনিচুডের কথা বলি, একটা মাইনাস আছে অবশ্যই। মাইনাসটা দেওয়ার জন্যেই, মাইনাসটা দেওয়ার জন্য যেহেতু ত্বরণ আর সরণ বিপরীতমুখী, তার মানে এ বাই এক্স যেটা হবে, এটা হবে নেগেটিভ। কারণ ত্বরণ যেদিকে, সরণ তার বিপরীত দিকে। একটা প্লাস হলে একটা মাইনাস হবেই। যদি সরণ ডান দিকে হয়, ত্বরণ হবে বাম দিকে। সরণ যদি বাম দিকে হয়, ত্বরণ হবে ডান দিকে। তাই এ বাই এক্স এটা কিন্তু সবসময় হবে ঋণাত্মক। তাহলে মাইনাস এ বাই এক্সটা কি হবে? যদি এ বাই এক্স হচ্ছে ঋণাত্মক হয়, তাহলে মাইনাস এ বাই এক্সটা কি হবে? ধনাত্মক হবে। তাহলে এই টোটাল জিনিসটা কিন্তু ধনাত্মক। তাই ওমেগা স্কোয়ার যে ধনাত্মক, সেটা সাপেক্ষে যুক্তি দিচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি শুধু মানের কথা আলোচনা করি, নেগেটিভ পজিটিভ এগুলো যদি কোনো কিছু না ভাবি, তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার সমান এ বাই এক্স তার মড, আর ওমেগা সমান রুট ওভার অফ এ বাই এক্স। তাহলে টাইম পিরিয়ড সমান কত হবে? ই আর ওমেগার মধ্যে সম্পর্ক কি? টি অ্যান্ড ওমেগা, এদের মধ্যে সম্পর্ক কি? ভেরি গুড। তার মানে ওমেগা ইন্টু টি সমান কত হয় বলো? বেগ গণিত সময়, কৌণিক বেগ ইন্টু সময় যদি আমরা করি, তাহলে কি হবে? কৌণিক সরণ হবে।
কিন্তু সময় এখানে বলা হয়েছে এক পাক ঘোরার জন্য, একবার পূর্ণ পাক ঘোরার জন্য। তাহলে কৌণিক সরণ এখানে হবে 2π। এটা হচ্ছে তোমার কৌণিক বেগ। কৌণিক বেগ। আর এইটা হচ্ছে তোমার সময়। সময় মানে হচ্ছে পর্যায়কাল। তাহলে বেগ ইনটু সময় করলে আমি জানি সরণ আসে, কৌণিক বেগ ইনটু সময় করলে আসবে কৌণিক সরণ। যেহেতু এটা পর্যায়কাল, মানে এক পাক ঘোরার কথা বলছে, তাই এখানে আসবে টোটাল কৌণিক সরণ এক পাক ঘুরলে যতটা হয় ততটা, যেটা হচ্ছে 2π। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি টি সমান, টি সমান 2π/ω। তাহলে এখানে আমরা লিখতে পারি টি সমান 2π/ω। ওমেগা মানে আবার এইটা, তাহলে আমি লিখবো 2π√x/a তার মড। এইটা হচ্ছে আমার সেই যে সরল দোলগতি করছে তার পর্যায়কাল। এইটা হচ্ছে আমার কৌণিক বেগ। কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তাহলে এমনি কম্পাঙ্ক কি হবে গো? শুধু কম্পাঙ্ক যদি আমরা বলি, কম্পাঙ্ক এন যদি বলি, সেটা সমান কি হয়? সেটা সমান হয় শুধু 1/t। আমরা জানি 1 সেকেন্ডে কত পাক খায়, 1 সেকেন্ডে কতবার পূর্ণ দোলন সম্পন্ন করে। আমরা জানি টি সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন করে একবার, 1 সেকেন্ডে করবে 1/t বার। তার মানে এখানে দেখো এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমরা কি পাচ্ছি? এন সমান পাচ্ছি 1/t, তাহলে 1/2π ইন্টু √a/x। এই জিনিসগুলো কিন্তু আমাদের ছোট ছোট জিনিস, এগুলো আমাদের কাজে লাগবে। এগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। এটা আমরা কোন ধরনের সরল দৈর্ঘ্যের কথা আলোচনা করছি? এই যে ইকুয়েশন গুলো লিখছি, এগুলো কোন ধরনের সরল দৈর্ঘ্যের কথা আলোচনা করছি? কেউ বলতে পারবে? সরল রৈখিক সরল দৈর্ঘ্য। ভেরি গুড। এছাড়াও আমাদের এই যে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, আর এইটা হচ্ছে রৈখিক কম্পাঙ্ক। এদের দুজনের মধ্যে সম্পর্ক লিখে দিচ্ছি। এটা আমরা আবর্ত গতিবিদ্যায় করেছিলাম। কৌণিক কম্পাঙ্ক এবং রৈখিক কম্পাঙ্ক। রৈখিক নয়, এমনি কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক হচ্ছে কৌণিক বেগ, এটা ওমেগা। আর এটা হচ্ছে তোমার এন। এদের মধ্যে সম্পর্ক কে বলতে পারবে? ওমেগা সমান কি হয়? এদের মধ্যে রিলেশন কি হয়? ভেরি গুড, ভেরি গুড। ওমেগা সমান হয় 2π × n। এটা হচ্ছে সম্পর্ক। তার মানে যে কম্পাঙ্ক, এর একক, এর একক হচ্ছে, এর ইউনিট হচ্ছে হার্জ। হার্জ মানে কি? 1/সেকেন্ড। আর এর ইউনিট হচ্ছে, এর ইউনিট কি? rad/সেকেন্ড, রেডিয়ান/সেকেন্ড। তাহলে দেখো, এটা 1/সেকেন্ড আর এটা হচ্ছে রেডিয়ান, তাহলে রেডিয়ান/সেকেন্ড হয়ে গেল। সেই জন্যই এটা ওমেগা হলো। তো এরা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দুটো কোয়েন্টিটি, কারণ এদের ইউনিট আলাদা, মাত্রা আলাদা। এর মাত্রা মাত্রা যদিও একই হয়ে যায়, কারণ হচ্ছে তোমার এখানে 2π এর কোনো মাত্রা নেই সরণে, তবুও এদের ইউনিট আলাদা, এরা কিন্তু ডিফারেন্ট। ওকে, এই হলো ব্যাপার। এবার কৌণিক বেগকে কেন কৌণিক কম্পাঙ্ক বলে? কারণ কৌণিক বেগটা হচ্ছে কম্পাঙ্ক গুণিত একটা কোণ, তার জন্য একে কৌণিক কম্পাঙ্কও বলে। ওকে, এই সম্পর্কগুলো আমাদের কাজে লাগবে, টুকটাক কাজে লাগবে। নেক্সট, নেক্সট আমরা দেখব যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে যে কৌণিক সরল দোলগতি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে এই ধরনেরও সরল দোলগতি হয়। কিরকম কেস বলেছিলাম? একটা ধরে নাও তার,
টান টান তার আছে, টান করা একটা তার আছে, আর তার নিচে একটা তোমার ধরে নাও এরকম বস্তু আছে। এই তারটা ধরে নাও এই মিডিল পয়েন্টে এখানে আটকানো আছে। এবার এর একটা ভর আছে। এইবার আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে এইদিকে ফোর্স দিয়ে, হালকা ফোর্স দিয়ে ধরো ওকে সরিয়ে রেখে দিলাম, জাস্ট হালকা ঘুরিয়ে তারপর ছেড়ে দিলাম। তাহলে কি হবে বলো তো দেখি? যদি অল্প করে আমি যদি সরিয়ে দিয়ে ছেড়ে দিই, তাহলে ওটা কি হবে? ঘটনাটা কি হবে এর ফলাফলে? আবার আবার ঘুরবে, আবার ঘুরবে, আবার ঘুরবে, এরকম করবে। এটার কারণটা কি গো? কেন এরকম করছে বস্তুটা? বস্তুটা কি পাগল হয়ে গেছে? কি কারণে এরকম করছে? কে কে টর্ক দিচ্ছে? কার এমন সাহস যে ওকে ফিরিয়ে আনার জন্য টর্ক দিচ্ছে? হু ইজ রেসপন্সিবল? এই ঘটনা ঘটার জন্য কে দায়ী? না, অভিকর্ষ ত্বরণ নয়। কে বললে ইলাস্টিসিটি? হুম? কোন প্রত্যানায়ক? প্রত্যানায়ক টর্কটাই আমি বলছি, কে দিয়েছে প্রত্যানায়ক টর্ক? কে তোমাকে ক্ষমতা দিয়েছে? অভিকর্ষ ত্বরণ কিন্তু নয়। অভিকর্ষ ত্বরণ ইনডাইরেক্টলি ইলাস্টিসিটি। সেই ইলাস্টিসিটিটা কার? যে বস্তুটা নিচে ঝুলছে তার কি? ভেরি গুড, তারটা। এবার কেন তারটা এরকম হচ্ছে গো? তারের কি এমন প্রবলেম হলো এরকম করার জন্য? যদি আমি থিটা কোণে ঘুরিয়ে দিই, তাহলে তারের কি এমন প্রবলেম হলো? থিটা কোণে ধরে আগে এরকম ছিল, এখন এই জায়গায় চলে গেছে, এ পয়েন্টটা। তারের কি এমন প্রবলেম হলো যে তার আহ, তারের কৃন্তন বিকৃত হলো? ভেরি গুড, কারণ তারটি মোচড় খেয়েছে। তারটি মোচড় খেয়েছে। তারটাকে যদি আমরা জুম করে দেখি, যদি আমরা জুম করে তারটাকে দেখি, তাহলে আমরা দেখব যে এই তারটা এরকম ছিল আগে, এরকম ছিল বেচারা। তারটা যদি এরকম গোল হয়, এরকম ছিল। তার এই পয়েন্টটা ধরে নাও এ ছিল, এই পয়েন্টটা বি ছিল, কিন্তু এর বিফোর আগে এরকম ছিল। এখন বেচারা কি হয়ে গেছে? এই তারটাই হয়ে গেছে এরকম গলি আছে, এরকম গলি আছে আফটারে। কিন্তু এখন কি হয়েছে? এই পয়েন্টটা এ এই রয়ে গেছে, বি পয়েন্টটা এই দিকে শিফট করে গেছে। তার মানে এই যে ওর সারফেস বরাবর যদি দেখি, আগে ছিল বি পয়েন্টটা এখানে, এখন বি পয়েন্টটা চলে গেছে এখানে। এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং সেটা ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেল তৈরি করেছে। তার মানে তারটি মোচড় খেয়েছে, তারের মোচড় খেয়েছে। তো তারও তো পদার্থ, সেই জন্য তো তার ইলাস্টিসিটি আছে। ও এই মোচড়টা যে খেয়েছে, তার জন্য ও চাইবে ও আগের জায়গায় ফেরত যেতে। তার জন্য এখানে একটা টর্ক প্রযুক্ত হবে, এই বরাবর, এই বরাবর একটা টর্ক প্রযুক্ত হবে। এই যে টর্কটা প্রযুক্ত হবে, একটা টর্ক প্রযুক্ত হবে। এই যে টর্কটা প্রযুক্ত হচ্ছে, এই টর্কটা হচ্ছে তোমার ওকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করবে। তার জন্য এ হবে, এই টর্কটার নাম হচ্ছে প্রত্যানয়ক টর্ক। প্রত্যানয়ক টর্ক। এবং যেহেতু তারটা ফিরে আসছে আগের জায়গায়, চেষ্টা করছে, তার জন্য তারের সাথে যারা আটকে আছে তারাও ফিরে আসবে, গোল করে ঘুরে আসবে। এই যে তারটা বারবার ফিরে আসবে, তারপর সাম্যাবস্থানের সাপেক্ষে ও বুম করে বেরিয়ে চলে যাবে, ঘুরে চলে যাবে, আবার ওই দিক থেকে আবার ঘুরে আসবে, এরকম করতে 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 থাকতে শুরু করবে। তো এক্ষেত্রে এটা যদি টর্ক হয় টাউ, তো বলছে যে টাউ এর জন্য যে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, এর জন্য আমরা কৌণিক ত্বরণ পেতে পারি, কৌণিক ত্বরণ আলফা পেতে পারি। এবং টাউ এবং আলফার মধ্যে সম্পর্ক কে বলতে পারবে? টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে কে বলতে পারবে সম্পর্ক কি? ভেরি গুড, টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা। টাউ মানে হচ্ছে টর্ক, আই মানে হচ্ছে, আইটা কি? আই মানে কি আমাদেরকে ডাকছে? জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া।
and alpha is কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। যদি আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হয়, থিটা যদি তোমার অ্যাঙ্গুলার ডিফ্লেকশন হয় ফ্রম দ্য মিন পজিশন, মানে অ্যাঙ্গুলার সরণ, কৌণিক সরণ যদি হয় ফ্রম মিন পজিশন, মিন মানে মধ্য অবস্থান, মিন মানে নিচ নয় এখানে, মিন পজিশন যদি হয়, তাহলে এই ক্ষেত্রে এই কৌণিক সরল দোলগতি হওয়ার শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ শুড বি প্রপোর্শনাল অ্যান্ড নেগেটিভ ইন অপোজিট ডাইরেকশন অফ কৌণিক ত্বরণ। তার মানে এটা হচ্ছে কৌণিক ত্বরণ, তাহলে এখানে শর্তটা কি? এখানে শর্ত হচ্ছে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ কৌণিক সরণ। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো আলফা ইজ প্রপোর্শনাল টু মাইনাস থিটা। তার মানে এখানেও একটা কনস্ট্যান্ট আসবে, আলফা ইকুয়াল টু মাইনাস, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার থিটা। সো দিস ইজ ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার সমান এখানে আমরা পাবো মাইনাস আলফা বাই থিটা। তার আলফা আর থিটা বিপরীত দিকে হয়, কোনো বস্তুটা যদি এইদিকে ওকে ঘুরিয়ে দেওয়া হয়, এইদিকে যদি বস্তুটাকে ঘুরিয়ে দেওয়া হয় বাম দিকে, এইদিকে যদি তুমি ঘুরিয়ে দাও, তাহলে এইদিকে থিটা, আর টর্কটা অ্যাপ্লাই করবে এইদিকে, সেটা হচ্ছে বা আলফাটা অ্যাপ্লাই হবে এইদিকে, এবং এটা প্রত্যানয়ক। তার জন্য হবে ওমেগা সমান হবে রুট ওভার অফ মাইনাস আলফা বাই থিটা। যদি শুধু মান নিই তাহলে মড নিয়ে নেবো, রুট ওভার অফ মড আলফা বাই মড থিটা। তাহলে এখান থেকে টাইম পিরিয়ড কি পাবো? টাইম পিরিয়ড টি সমান আমরা জানি 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই উল্টে যাবে, মড থিটা বাই মড আলফা। আর কম্পাঙ্ক কত পাবো? 1 বাই টাইম পিরিয়ড, মানে 1/2 পাই রুট ওভার অফ মড আলফা বাই মড থিটা। এটা হচ্ছে আমাদের কৌণিক সরল দোলগতি যদি হয়, তার ক্ষেত্রে যদি পর্যায়কাল বার করতে দেয়, তাহলে কিন্তু আমরা এইভাবে বার করবো জিনিসটা। তো ওটা ভেরি গুড, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন, এবং এটা আমরা এক্সপ্লেন করব একটু পরেই, আমরা বুঝতে পারবো কেন আমরা ওমেগা স্কোয়ার পাচ্ছি। ওকে, আমি ওটা তোমাদেরকে আগেই বলে দিলাম একটু, কারণ এটা অ্যাকচুয়ালি রাগ ঢাক করে তো লাভ নেই, এটা আমাদের লাগবে সব সময়, সেই জন্য একটু আগেই চলে এলো। কিন্তু কেন আমরা ওমেগা স্কোয়ার নিচ্ছি সেটা কিন্তু আমরা এক্ষুনি ব্যাখ্যা করতে পারবো, একটু পরেই ব্যাখ্যা করতে পারবো। ওকে, তার আগে কিছু টার্ম, কিছু ইম্পর্টেন্ট টার্ম তোমাদেরকে বলতে হবে আমাকে, আমি ওইগুলো বললে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে তাহলে ওমেগা স্কোয়ার কেন, ধ্রুবকটি, ধ্রুবককে কেন ওমেগা স্কোয়ার নেওয়া হয়, নিলাম আমরা, তা তার ব্যাখ্যা ক্রমশ প্রকাশ্য। ওকে, হোস। দেখো এবার আমরা বলি কিছু ইম্পর্টেন্ট টার্ম, যেহেতু নতুন কোনো চ্যাপ্টার আমরা পড়ছি, তাই কিছু কিছু নতুন নতুন জিনিস আমরা আহ, মানে গুরুত্বপূর্ণ কিছু টার্ম আমাদের জানতে হবে। গুরুত্বপূর্ণ রাশি, যেগুলো নিয়ে আমরা সব সময় কথা বলবো, আলোচনা করব, সেই সমস্ত রাশি এসএইচএম পড়ার সময়, যেমন ধরে নাও কথার কথা ইলাস্টিসিটি পড়ার সময় আমরা পড়েছিলাম তোমার বিকৃতি, পীড়ন, ইয়াং মডিউলাস, তারপর বাল্ক মডিউলাস, তারপরে রিজিডিটি মডিউলাস, তারপর পড়েছিলাম পয়জন কোএফিসিয়েন্ট, এই যে বিভিন্ন ধরনের, তারপরে তোমার হিস্টেরিসিস, হেন তেন, এই সমস্ত নানা রকম জিনিস আমরা মানে নতুন নতুন টার্ম পড়েছিলাম। এসএইচএম এর ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু নতুন টার্ম পড়বো, সেগুলোর মধ্যে অনেক জিনিস তোমাদের জানা। যেমন ধরে নাও নাম্বার ওয়ান হচ্ছে সরণ। সরণ তোমাদের জানা, এই সরণটা হচ্ছে আমরা জানি সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ, এগুলো নিয়েই তো আমরা আলোচনা করবো, সরণ এক্স। তাহলে এইটা যদি তোমার মধ্যবিন্দু হয় বা সাম্যাবস্থান হয়, বা সাম্যাবস্থান হয়,
তাহলে তার সাপেক্ষে এই দিক দিয়ে যদি যায় তাহলে এটা হচ্ছে পজিটিভ সরণ, এই দিক দিয়ে যদি যায় তাহলে হচ্ছে নেগেটিভ সরণ। এটা হলো সরণ। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে যে এই সরণের সাথে সাথে সরণের ম্যাক্সিমাম মানকে বলা হয় বিস্তার। সেকেন্ড হচ্ছে বিস্তার। বিস্তার মানে হচ্ছে বড় হাতের এ। এটা ধরে নাও সরণের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মানে কতটা, এইটা যদি তোমার পুরোটা আমাদের এতটা জুড়ে যদি করে, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে সর্বোচ্চ মান সরণ কোথা থেকে আমরা মাপি? এখান থেকে মাপি। তাহলে ও এ হবে বিস্তার, আবার ও বিও হবে বিস্তার, এবং এই দুটো হবে সমান। এইটাকে বলা হয়, এটা পি কিউ দিচ্ছি কারণ এ অলরেডি চলে এসছে, সেই জন্য এইদিকে নাম দিলাম পি, এইদিকে নাম দিলাম কিউ। তাহলে ওপি ইকুয়াল টু ও কিউ, এইটা সমান হচ্ছে অ্যামপ্লিচিউড। বিস্তার মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, এইটা হচ্ছে এ, অ্যামপ্লিচিউড। এবার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, প্রত্যেকে তোমরা বলার চেষ্টা করবে। সময়ের সাপেক্ষে বিস্তার, কোন একটা কণা সরল দোলগতি করছে, ফ্রিলি করছে, কেউ আটকাচ্ছে না, কিচ্ছু করছে না, কোনো বাধা নেই, কিচ্ছু নেই। তাহলে সময়ের সাপেক্ষে এই যে কণাটা যে দুলছে তার বিস্তারটা কেমন ভাবে পরিবর্তিত হবে? প্রিয়ন্তন আছেন আপনি? আছো? আমি জিজ্ঞেস করছি যে সময়ের সাপেক্ষে, নেটটা একটু ডিস্টার্ব করছে। ওকে, তাহলে আমি প্রিয়ন্তন থেকে শিফট করে গেলাম, কে বলবে বলো? সাইদাকে একটু বলতে দিই। সময়ের সময়ের সাপেক্ষে বিস্তার কেমন ভাবে পরিবর্তিত হবে যদি ফ্রি ভাইব্রেশন হয়, ফ্রি দোলন হয়? একটু, কে বলেছে এটা? ভেরি ভেরি গুড, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ মান। ভেরি গুড। তাহলে আমাদের মনে রাখতে হবে বিস্তার মানে সর্বোচ্চ কত দূর যেতে পারে, সেটা সরণের ম্যাক্সিমাম মান, এবং এটা সময়ের সাপেক্ষে কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ভেরি গুড দীপাঞ্জন। তাহলে এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এগুলো পরীক্ষায় হয়তো পড়বে না, কিন্তু এই সমস্ত খুঁটিনাটি কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, পরবর্তীকালে তোমাদের ফিজিক্সটা পুরো হাতের তালুতে থাকবে, হাতের তালুর মতো পুরো চ্যাপ্টারটা চেনা থাকবে। তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কি পেলাম? যখন মুক্ত কম্পন হয়, মুক্ত কম্পন কেউ বাধা দেয়, হ্যাঁ আসতেই পারে মাইনাস প্লাস, কিন্তু এটা তো ধর সরণের সর্বোচ্চ মান বলে, হ্যাঁ প্লাস মাইনাস এ আসতে পারে, কিন্তু সেই এ থেকে তোমার এ বাই টু কোনোদিন হবে না, ম্যাক্সিমাম মানটা যদি মুক্ত কম্পন হয়। তা আমি বলার চেষ্টা করছিলাম এটাই, যে এই বিস্তারের যে মান, এই মানটা কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে না যদি মুক্ত কম্পন হয়, ফ্রি ভাইব্রেশন হয়। মুক্ত কম্পন বা মুক্ত এসএইচএম এরকম যদি হয়, আহ কম্পন বা এসএইচএম হবে, তখন সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে বিস্তার অপরিবর্তিত থাকবে, একদম অপরিবর্তিত থাকবে। ভেরি গুড। নেক্সট আরো অনেকগুলো টার্ম আছে, তার থেকে ইম্পর্টেন্ট কতগুলো টার্ম আছে, মধ্যে পর্যায়কাল। পূর্ণ দোলন বলতে কি বোঝায়? নেক্সট হচ্ছে 3 নাম্বার, হচ্ছে পূর্ণ দোলন। এটা হচ্ছে কমপ্লিট অসিলেশন। না, থাকবে না। থাকবে না, সেরকম ধরছি। বাধা থাকলে কি হয় সেটা আমরা পরে দেখবো, এসএইচএম এর পরে। ওকে, তো কমপ্লিট অসিলেশন,
পূর্ণ দোলন। তাহলে দেখো, এইটা যদি তোমার আমাদের আমি সবসময় রেখা দিয়ে বলছি মানে শুধু রেখাই হবে তার কোনো মানে নাই। আমাদের এটা কিন্তু পরে এও হতে পারে, মানে তোমার কৌণিকও হতে পারে, কোনো চাপ নেই। কিন্তু আমরা এটা রেখা দিয়েই প্রকাশ করছি, যাতে করে কৌণিক দিয়ে তোমরা কিন্তু মাথায় বারবার ভেবে নেবে। এইটা হচ্ছে তোমার সাম্যাবস্থান। কমপ্লিট অসিলেশন, ধরে নাও কোনো কণা এখান থেকে স্টার্ট করেছে, এটা হচ্ছে স্টার্ট। তাহলে কমপ্লিট অসিলেশন করা মানে এটা যদি ও বিন্দু হয়, তাহলে কোনটা থেকে কোনটা হবে বলো? কমপ্লিট অসিলেশন করা মানে ও থেকে কোথায় কোথায় গেলে আমি বলবো কমপ্লিট অসিলেশন হয়েছে? কে বলতে পারবে? ও থেকে কিউতে গেল, তারপর আবার ওতে ফিরে এলো, সেটাতে কমপ্লিট অসিলেশন কিন্তু হলো না। তাহলে হ্যাঁ, ও থেকে আবার পিতে আসবে, তা হ্যাঁ একদম তাই। হ্যাঁ, শুরু যেখানে সেখানেই কিন্তু আসতে হবে ওকে একই ভাবে। কারণ এই দিকে এলে দেখো একই ভাব হচ্ছে না, এইদিকে বিপরীত দিকে হচ্ছে। তাহলে এখান থেকে ও গেল এতটা, যাওয়ার পর ব্যাক করলো এতটা, তারপর এতটা ব্যাক করলো, তারপর এতটা এলো, নিয়ে এখানে ফিনিশ যদি করে, তবেই আমরা বলবো কমপ্লিট অসিলেশন করেছে। তার মানে ও টু কিউ, কিউ টু ও, ও টু পি, পি টু ও, দিস ইজ কমপ্লিট অসিলেশন। না হলে কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে পূর্ণ দোলন বলতে বোঝায় যে যখন কণাটি কম্পনশীল বা দোলনশীল কণা যখন পুনরায় পুনরায় একই সরণ, বেগ এবং ত্বরণ নিয়ে ফিরে আসে, তখন বলা যেতে পারে কণাটি পূর্ণ দোলন সম্পূর্ণ করেছে। পূর্ণ দোলন সম্পূর্ণ করেছে, এইটা আমরা বলতে পারি। ওকে, এবার হচ্ছে পর্যায়কাল, কম্পাঙ্ক, এগুলো তোমরা জানো। 4 নাম্বার হচ্ছে পর্যায়কাল, তোমরা জানো টি। 5 নাম্বার হচ্ছে কম্পাঙ্ক, এগুলো নিয়ে আমি আর বেশি ভাটাচ্ছি না। এদের মধ্যে সম্পর্ক আমরা অলরেডি বলে ফেলেছি, এদের মধ্যে সম্পর্ক কি। নেক্সট হচ্ছে দশা। দশা বা হেজ, দিস ইজ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বলছে যে কণাটি কণাটির যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তের তোমার দশা বলতে কি বোঝায়? তোমার এখন যদি বলে যে পরীক্ষার আগে তোমার দশা কেমন, তাহলে তখন তোমার কিছু কিছু পয়েন্ট থাকবে। তুমি পড়েছো কেমন, কতগুলো কোশ্চেন পেপার সলভ করেছো, তারপর ধরে নাও কতগুলো তুমি পরীক্ষায় লাস্ট কতগুলো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, কনফিডেন্স কেমন, তুমি ক্লাসে কোন মানে কোন রকম কন্ডিশনে থাকো, এই সমস্ত দিয়ে আলটিমেটলি তুমি যে প্রিপারেশন নিয়ে আছো সেটা হচ্ছে প্রিপারেশনের আগে তোমার প্রিপারেশনের দশা। এখানে কোনো কম্পনশীল কণার দশা বলতে বোঝায় যে কোনো মুহূর্তের তার সরণ, বেগ এবং ত্বরণকে। তাহলে একটি কম্পনশীল কণা যে থাকছে, এসএইচএম সম্পন্ন কণাটির যে কোনো মুহূর্তের সরণ, বেগ এবং ত্বরণ,
এই যে তিনটে জিনিস, একটা এক্স, একটা হচ্ছে বেগ ভি, একটা হচ্ছে এ ত্বরণ, এই তিনটে যদি তুমি জানো তাহলে তুমি তার সব জানো, তার মানে তার সম্বন্ধে তোমার কমপ্লিট আইডিয়া আছে। তো এই তিনটে জিনিসকে একত্রিত ভাবে বলা হয় কণার দশা। এই যে তিনটে জিনিস তুমি দেখতে পেলে, এই তিনটে জিনিস, এইগুলোকে একসাথে বলা হয় কণাটির দশা। কারণ কারণ কি? কারণ হচ্ছে এক্স, ভি এবং এ, এই তিনটে জানা থাকলে কণাটির গতির সমস্ত কিছু ব্যাখ্যা করা সম্ভব। সমস্ত কিছু ব্যাখ্যা করা সম্ভব। ওকে, এবার এই যে দশাটা, এই দশাটা ইকুয়েশনের আকারে কি করে বোঝাবো? অ্যাকচুয়ালি কে কে দায়ী দশার পরিবর্তনে? কাকে ধরলে দশা বোঝা যাবে? যেমন ধরে নাও তোমার জ্বর হয়েছে, তখন তুমি থার্মোমিটারে মাপতে পারো। ডাক্তার হলে জাস্ট তোমার পালস মেপে বলে দেবে। এরকম বিভিন্ন ভাবে। আর আমরা আনাড়ি হলে প্রথমে আমরা দেখবো ঘামছে কিনা, আমরা জানি না। বিভিন্ন ধরনের আমরা চোখ দেখবো, চোখ লাল মানে তো জ্বর এসছে, হয়তো চোখে পোকা পড়ে গেছিল। সেরকম কনক্লুশন আমরা গন্ডগোল হতে পারে। এখানে আমাদের ঠিক এক্স্যাক্টলি জানতে হবে যে আমরা কোন জিনিসটা জানলে এই সরণ, বেগ এবং ত্বরণ, এই তিনটেকেই আমরা খুব সুন্দরভাবে জানতে পারবো, নাম্বার ওয়ান। বা কোন জিনিসটা জানলে এই যে তিনটে জিনিস কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা জানতে পারবো। সেটা দেখা গেছে যে এই যে আমরা এসএইচএম বলছি, এসএইচএম যেটা আমরা বলছি সরল দোলগতি, ইংরেজিতে এটাকে বলছে সিম্পল হারমোনিক মোশন। হারমোনিক মানে কি? আগের দিন আমরা আলোচনা করেছি। হারমোনিক হওয়া মানেই সেই মোশনের সরণ কেমন হবে, সরণ এক্স সেটা কিরকম ধরনের হবে, তার ফাংশনটা কিরকম, ম্যাথমেটিক্যাল ফাংশন কিরকম হবে। হারমোনিক মানে হচ্ছে সুসামঞ্জস্য। এরকম যদি হয় তাহলে তার সরণের গাণিতিক রূপ কেমন হবে? কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? হুম, ওটা তো এফ টি সমান এফ টি প্লাস টি, এটা হচ্ছে শুধুমাত্র, এটা কার সত্য? এটা কার সত্য? এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির সত্য। এটা হচ্ছে পর্যাবৃত্ত গতির শর্ত। অবশ্যই তাই। সুসামঞ্জস্য তখনই হবে যদি সাইনুসয়ডাল হয়। সাইনুসয়ডাল যদি হয়, সাইনুসয়ডাল মানে কি? হয় সাইন হবে, নাহলে কস হবে। দেখতে কিরকম চেহারাটা? এক্স সমান এ সাইন ওমেগা টি, বা বা এক্স সমান এ কস ওমেগা টি, বা এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস কিছু একটা ধরে নাও ফাই। ফাই হচ্ছে একটা কোণ। এগুলো তফাৎ কি আমরা সব জানবো, সবকিছু আমরা জানতে পারবো। এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে এখান থেকে ভি বার করব কি করে? এখান থেকে আমরা ভি বার করব কি করে? এক্স যদি জানা, ভেরি গুড, টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করে। তারপর ত্বরণ বার করব কি করে? আবার ডেরিভেটিভ করে। তো দেখো, এই যে সমীকরণটা তুমি দেখতে পাচ্ছ, এক্স এর মান জানতে গেলে এখানে এইটা একটা ধ্রুবক, এটা হচ্ছে বিস্তার। কেন বিস্তার বললাম গো? কারণ দেখো এক্স এ সাইন ওমেগা টি, এবার এক্স এর মান সর্বোচ্চ কখন হবে?
যখন সাইন ওমেগা টির মান সর্বোচ্চ হয়। সাইন থিটার সর্বোচ্চ মান কত? তাহলে তাহলে 1 যদি বসিয়ে দাও, তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত হচ্ছে? এ হচ্ছে না, হচ্ছে না? তাহলে এটা ধ্রুবক। তাহলে এই এক্স বিভিন্ন সময়ে কেমন ভাবে পরিবর্তন হবে সেটা বোঝায় কে? এইটা। এইটা ইম্পর্টেন্ট। এই যে ভিতরে যেটা আছে সেটা ইম্পর্টেন্ট। এই যে ব্ল্যাক গোল গোল করে দিই, কারণ এটা তো ধ্রুবক, এটা তো কনস্ট্যান্ট। এটা তো কনস্ট্যান্ট। তাহলে এক্স কেমন ভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ করবে সেটা নির্ভর করে সাইনের ভিতরে যে কোণটা থাকে, যে অ্যাঙ্গেলটা থাকে তার উপর। তাহলে এক্স, ভি এবং ত্বরণ, এই তিনটে জিনিসই কেবলমাত্র, এই তিনটে জিনিসই কেবলমাত্র সাইন বা কোসাইন যাই থাকুক না কেন, তার ভেতরে যে অ্যাঙ্গেলটা থাকে তার উপর নির্ভর করে। তাহলে আমি দশা কার উপর নির্ভর করে বলবো? তাহলে দশাটা কার উপর নির্ভর করে? কোনটার উপর? এই কোণের উপর, ভেরি গুড। এই কোণটার উপর, এই কোণটার উপর। তাহলে এই কোণটাকে সেই জন্য বলা হয় দশা। তাহলে এই যে সাইন কস হলো, সেগুলোর মধ্যে থেকে এক্স এর, দেখো আমরা আবার এটা গুছিয়ে লিখে দিচ্ছি। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হোক, বা এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি হোক, বা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস একটা ধ্রুবক হোক, সেটা ধ্রুবক, এইটা হোক, যাই হোক না কেন, সমীকরণ যাই হোক না কেন, এক্ষেত্রে সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স শুধুমাত্র, শুধুমাত্র ওই ওমেগা টি বা ওমেগা টি প্লাস ফাই এর সাথে পরিবর্তিত হয়, এর সাথে পরিবর্তিত হয়। তাই যদি এক্সও যদি তাদের সাথে পরিবর্তিত হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স এর ডেরিভেটিভ ভি সমান হচ্ছে ডি এক্স ডিটি। তাহলে বেগও, কণার বেগও ওমেগা টি বা ওমেগা টি প্লাস ফাই এর সাথে পরিবর্তিত হবে। আবার সেটা যদি জানা থাকে, তাহলে এ মানে হচ্ছে ত্বরণ, যেটা হচ্ছে ডিভি ডিটি, সেটাও তোমার সেখানে হচ্ছে ত্বরণও এই এর সাথে পরিবর্তিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি শুধুমাত্র যদি ওই কোণটা জানতে পারি, ওমেগা টি প্লাস ফাইটা যদি জেনারেল, যেটা সব থেকে বেশি এটা জেনারেল, এইটা যদি জানতে পারি, বা যদি শুধু ওমেগা টি থাকে তাহলে এইটা যদি জানতে পারি, তাহলেই কিন্তু কণার দশা যে কোনো সময়ে আমি ব্যাখ্যা করতে পারবো। তার জন্য বলা হয় যে এই ওমেগা টি প্লাস ফাই বা শুধু ওমেগা টি, এগুলোকে, এইটাকে বলা হয় এসএইচএন, এসএইচএম সম্পন্ন কণার, সম্পন্ন কণার দশা, ফেজ। তাহলে এটাকে যদি আমি ডেল্টা ধরি, ফেজটাকে যদি ডেল্টা বলি, তাহলে আমি বলতে পারি ডেল্টা সমান ওমেগা টি প্লাস ফাই। সাপোজ এটাকেই নিলাম, এটা জেনারেল কেস বলে, এটাতে বেশি আছে বলে। আর শুধু ওমেগা টি বললে কি স্পেশাল হলো? ফাইটা কত হলো? জিরো হলো। তাহলে শুধু জিরো হবে তাহলে সেক্ষেত্রে। তাহলে এই যে জিনিসটা, তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা কি গো? এইটা তো না হয় দশা, এইটা হচ্ছে দশা। ওমেগা মানে তুমি জানো কৌণিক বেগ, টি মানে জানো তুমি সময়। তাহলে এইটা কি গো?
তাহলে এটা কি মরণ দশা না জন্মদশা? কে বলতে পারবে? দশারই তো একটা অংশ, দশারই একটা অংশ, দুটো পার্ট। তাহলে এটাকে আমরা কি বলবো, মরণ দশা বলবো না জন্মদশা বলবো? বলো। কে বুদ্ধি করে বলতে পারবে? এটাকে আমরা কি কি দশা বলবো? দশার দুটো অংশ, একটা সময়ের সাথে সমানুপাতিক, আর একটা ধ্রুবক। তাহলে সেই ধ্রুবকটাকে আমরা কি বলতে পারি? এটা কিরকম দশা? সৃষ্টির সময় দশা না শেষ হওয়ার সময় দশা? বলো, ভুল হোক ঠিক হোক বলো। কি বলছে? কেন প্রাথমিক দশা বলবে? কেন বলবে প্রাথমিক দশা বলো? তাহলে মরণ দশা না জন্ম দশা, কোনটাকে বলছো তুমি সাপোর্ট করছো? হয়তো অপশন দুটো দিয়েছি, এইটা না এইটা। তোরা বুঝতে পারছিস না আমি কি বলছি? মানে কোশ্চেনটা বোঝা যাচ্ছে তো? হ্যালো, শুনতে পাচ্ছ? একটু আওয়াজ দেখি শুনি। হ্যালো 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 হ্যালো। তাহলে তোমরা কেউ শুনতে পাচ্ছ না? আচ্ছা, এটা কে বলি রে? বিজিত নাকি অনির্বাণ? কে বললি? আনিস। শুনতে পাচ্ছিস না? উমেশ। আচ্ছা, এটাকে বলা হয় তোমার জন্মদশা বা প্রাথমিক দশা বলা হয়। প্রাথমিক দশা বলে। কেন বলে গো? তার কারণ হচ্ছে, তার কারণ কি? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখো, যে ডেল্টা সমান হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। তাহলে যখন টি ইকুয়াল টু জিরো, তখন দশা ডেল্টা সমান কত? এটা জিরো বসালে ফাই হবে না? তাহলে এই যে ফাইটা আমরা লিখেছি, সেটা হচ্ছে প্রথমকার দশা টি ইকুয়াল টু জিরো, মানে প্রাথমিক, প্রাথমিক কন্ডিশন। প্রাথমিকে যে দশাটা সেটাই হচ্ছে তোমার ফাই। তো এই ফাইটাকে প্রাথমিক দশা বলা হয় বা প্রারম্ভিক দশা বলা হয়। ইংরেজিতে এটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ, শুরুর সময় ফেজ, ফেজের একটা অংশ যেটা শুরুতে পাওয়া গেছে, বা অনেক সময় এটাকে বলা হয় ইপক। ইপক বলে। ওকে। তো কখনো কখনো তোমাদের প্রশ্নে কিন্তু পড়তে পারে যে প্রাথমিক দশা কি, ঠিক? তো এই সমস্ত কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জানার দরকার ছিল। আমরা চ্যাপ্টার শুরু করার আগে কিন্তু যেগুলো করছি আমরা, সেগুলো কিন্তু আমরা বেসিক্যালি চ্যাপ্টার শুরুর আগে আমরা এখন নিজেদের ওয়ার্ম আপ করছি। এরপর কিন্তু পরের যে ক্লাসটা হবে সেখান থেকে হুড়ুর হুড়ুর করে কিন্তু তোমার চ্যাপ্টারটা এগিয়ে যাবে। সুতরাং এই দুটো ক্লাস বেসিক ক্লাস, আজকের ক্লাস এখনো শেষ হয়নি। নেক্সট, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা জেনারেল একটা এক্সাম্পল দেখব, সাধারণ একটা উদাহরণ দেখব। আমাদের যেটা খুব স্পেশাল, সব থেকে বেশি আলোচিত হয়, খুব আলোচিত হয়, সেটা হচ্ছে যে একটা সম সমবৃত্তীয় সমবৃত্তীয় গতি এবং সরল দোল গতি।
এদের রিলেশন, এদের সম্পর্ক, এই সম্পর্কটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ডিটেলসে কিন্তু আমরা সরল দোলগতিকে বুঝতে পারবো। কি করে বুঝবো? তার আগে আমরা দেখি সমবৃত্তীয় গতির একটা ছবি আঁকি। সমবৃত্তীয় গতি মানে একটা বৃত্ত আঁকতে হবে। সেই বৃত্তর একটা কেন্দ্র থাকবে। সেই কেন্দ্রকে আমরা নাম দিলাম ও। এবার আমরা দুটো অ্যাক্সিস আঁকতে পারি। হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ও পয়েন্ট। এবার বলতো দেখি সমবৃত্তীয় গতিসম্পন্ন কণাটি এখানে যতগুলো কালার আছে ছবিতে, তার মধ্যে কোন কালারের উপর দৌড়ে বেড়াচ্ছে? সবুজ না লাল? লাল কালারের উপর দৌড়ে বেড়াচ্ছে। তাহলে কণাটি এরকম করে দৌড়ে বেড়াচ্ছে, এম ভরের কণাটি এইভাবে দৌড়ে বেড়াচ্ছে, এই দিকে দৌড়ে বেড়াচ্ছে। এরকম করে কণাটি কিন্তু সমান স্পিডে একটা এ ব্যাসার্ধের বৃত্তপথে, সাপোজ ধরে নাও বৃত্ত যেটা আমরা এঁকেছি বৃত্তপথ, তার ব্যাসার্ধ ধরলাম এ, ঠিক? তা কণার কণার কৌণিক বেগ ধরলাম ওমেগা। তাহলে কণার দ্রুতি কত? কে বলতে পারবে? দ্রুতি ভি সমান কত হবে? ব্যাসার্ধ যদি এ হয়, ওমেগা ইন্টু এ। ভেরি গুড। কারণ আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। আমরা বৃত্তর গতি থেকে জানি ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। সেখান থেকে আর হচ্ছে এ, রেডিয়াসটা হচ্ছে এ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে ওমেগার সাথে এ কে গুণ করে দিলে আমি কণার দ্রুতি পাবো। এবার এটা তো হলো সমবৃত্তীয় গতি। এবার বলছে এই গতির সাথে সরল দোল গতিকে কি করে আমরা রিলেট করতে পারি? কি করে? সেটা জানার চেষ্টা চলছে। তো তখন আমরা দেখো তো একটা ভালো করে বিবেচনা করে দেখো তো, কণাটি যখন বনবন বনবন করে ঘুরছে সম দ্রুতিতে একটা সমান ব্যাসার্ধের বৃত্তপথে যখন ঘুরে বেড়াচ্ছে, তখন সেই কণার যদি আমি প্রজেকশন ফেলি কোনো একটা অক্ষতে, এক্স অক্ষতে যদি তার প্রজেকশন ফেলি, তাহলে সেখানে দেখতে কেমন হবে? তাহলে আমরা ধরলাম যে কণাটির গতির এক্স অক্ষের উপর প্রজেকশন ফেললে যে তোমার প্রজেক্টের যে পয়েন্ট, যেটা বাংলায় এটাকে বলা হয় মনে হয় পাদবিন্দু। হুম। তাহলে বা লম্ব প্রজেকশন না বললে বলতে পারে যে এক্স অক্ষের উপর লম্ব টানলে, এক্স অক্ষের উপর ওর অবস্থানের লম্ব, কণার অবস্থানের লম্ব টানলে ওই পাদবিন্দু গতি কেমন হবে ভেবে দেখো তো। কেমন হবে গতি বলো? মানে এখান দিয়ে যখন এক্স অক্ষের উপর যখন তুমি প্রজেকশন ফেলবে, তখন এই দিকে লাইট ফেলবে, সরলরৈখিক হবে 1 নাম্বার। আর এই দিকে লাইট ফেলবে, পারপেন্ডিকুলারলি লাইট ফেলো। কণাটা যখন এখান থেকে এখানে যাবে কণাটা, তখন পাদবিন্দুটা কোথা থেকে কোথায় যাবে?
শুধুমাত্র তার নিচ বরাবর, এইটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে পাদবিন্দু, পারপেন্ডিকুলার পয়েন্ট। তাহলে কণাটি এখান থেকে এখানে যখন গেল, তখন কণাটি সটান এদিক থেকে এদিক চলে গেল। এইটা হচ্ছে তোমার পাদবিন্দুর গতি। আর যখন কণাটি এইদিকে যাবে, এইদিকে যখন যাচ্ছে, তখন কিন্তু দেখো এর যে লম্ব, এইদিকে লাইট ফেলেছি, এর যে লম্ব সেটা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে। তাহলে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার যে অবস্থান, সেই অবস্থানের যদি কোনো একটি এক্স অক্ষ বা ওয়াই অক্ষতে আমি যদি অবস্থানের লম্বটা নিই, তাহলে লম্বের যে পাদবিন্দু হবে, যে তোমার ওটা প্রজেক্টেড পয়েন্ট হবে, ফুট অফ দা পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলারের যেটা ফুট, সেই বিন্দুটাকে তুমি দেখতে পাবে এটা বাম দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? এখান থেকে কি প্রমাণ হলো? ওই যে পাদবিন্দুর গতি, সেটা কিরকম গতি হলো? কিরকম গতি? কি প্রমাণ হলো এখান থেকে? বুঝতে পারোনি? বলে দিচ্ছি আরেকবার। ধরে নাও এইটা হচ্ছে এই সার্কুলার পথে একটা কণা দৌড়ে বেড়াচ্ছে। এবার এইটা হচ্ছে তোমার এক্স অক্ষ। এবার প্রতি মুহূর্তে কণার যে অবস্থান, অবস্থান তো এইখানে, সেই অবস্থানটাকে এক্স অক্ষের উপর তার লম্ব টানা হলো। এটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে কারেন্ট অবস্থান, বর্তমান অবস্থান। তাহলে এই যে বিন্দুটা, এইটা হচ্ছে লম্বের পাদবিন্দু। মানে ফিট অফ দ্য পারপেন্ডিকুলার, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে কণার কণার অবস্থান। এবার কণাটা যখন এরকম ঘুরছে, তাহলে এই পাদবিন্দুটা এদিকে সরে সরে আসবে না? এই যখন এইদিকে আসছে, তাহলে এখানে যখন কণাটা চলে এলো, এখান থেকে যখন এখানে চলে এলো, তখন এতটা এলো। যখন এখান থেকে আসবে, সেই এক্স অক্ষের উপরেই তো লম্ব টানবো। তারপর আবার কণাটার পাদবিন্দুটা কোন দিকে যেতে শুরু করবে? আবার যখন এদিকে যাবে, তখন এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল কি? এই পর্যন্ত বোঝা গেল? প্রত্যেকে একটু হ্যাঁ না কিছু বলো। আর সবাই? ওকে, অনেকগুলো হ্যাঁ আসছে। তাহলে এখান থেকে আমি একটা স্টেটমেন্ট লিখছি যে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কণার কণার অবস্থান অবস্থান থেকে যদি যে কোনো একটি ব্যাসের উপর, যে কোনো নির্দিষ্ট ব্যাসের উপর লম্ব টানা হয়, তবে লম্বের পাদবিন্দুর যে গতি, লম্বের পাদবিন্দুর গতি কে আমরা কি গতি বলতে পারি? কিরকম? কিরকম গতি গো? পাদবিন্দুর গতি একদম, একদম সরলরৈখিক, মানে তো একদিকে ছুটে পালিয়ে যাবে। তার সাথে সাথে কি বলবে? এদিক ওদিক, এদিক ওদিক। সরল দোলগতি এখনো আসেনি, এখন তো এদিক ওদিক হলো। তাহলে সরল রৈখিক, 1 নাম্বার সরল রৈখিক
এবং এদিক ওদিক গতি, এদিক ওদিক গতি। তাহলে সরল দোলগতি হওয়ার এটা কত নম্বর শর্ত? এদিক ওদিক গতিটা এটা কত নম্বর শর্ত সরল দোলগতি হওয়ার জন্য? 1 নম্বর শর্ত, প্রথম শর্ত। তাহলে শুধুমাত্র প্রথম শর্ত এখন মেনটেন করলো। এবার এই যে পাদবিন্দুর গতি, এটা যে সরল দোল গতি, সেটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে দেখাতে হবে আমাকে দেখাতে হবে যে কণার যে সরণ, পাদবিন্দুর যে সরণ আর তার উপর প্রযুক্ত যে ত্বরণ, সেই দুটো যেন সমানুপাতিক হয় এবং বিপরীতমুখী হয়। সেটা আমরা দেখানোর চেষ্টা করছি, দেখি হয় কিনা। তাহলে এটা হলো ফার্স্ট পয়েন্ট প্রুভড। তাহলে এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো মোশন যেটা আমরা পেলাম, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ফর SHF। এটা হলো গট প্রুভড। এটা প্রুভড। এখন নাও আমরা এখন কি করব? এখন আমরা প্রমাণ করার চেষ্টা করব যে কণার পাদবিন্দুর উপর ত্বরণ এবং তার সরণ, এদের সম্পর্ক, যদি এই সম্পর্ক একদম পুরো স্ট্রেট ফরওয়ার্ড যেটা আমরা চাইছি সেটা যদি হয়, তাহলে তখন আমরা বলতে পারি যে অবশ্যই এরা সরল দোলগতি করছে। সেটা প্রমাণ করার জন্য আমরা আবার বৃত্ত আঁকি, আবার আমরা একটা এক্স অক্ষ আঁকি, যে কোনো একটা ব্যাস আঁকলাম, এক্স অক্ষ আঁকলাম। এটা হচ্ছে তোমার ও বিন্দু। ধরে নাও কণাটা কোনো একটা মুহূর্তে এখানে আছে। এবার কণার ওমেগা কৌণিক বেগে ঘুরছে আমরা বলেছি, ব্যাস হচ্ছে এ। তাহলে বলো তো দেখি, অভিকেন্দ্র ত্বরণ যার জন্য কণাটি ঘুরছে, তার মান কত? অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা কত? হ্যাঁ, ওমেগা স্কোয়ার এ। কারণ আমরা জানি ওমেগা স্কোয়ার আর হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, এবং সেটা কোন দিকে? অভি মানে কোন দিকে? সেই দিকে, কেন্দ্রের দিকে। তাহলে এই বরাবর ত্বরণ হবে তোমার, এটা যদি এ রেডিয়াস হয়, এ যদি রেডিয়াস হয়, ব্যাস হচ্ছে এ, তাহলে এই বরাবর তোমার যে ত্বরণটা কাজ করবে, সেই ত্বরণটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ। ত্বরণ এই বরাবর। কণার সরণ কতটা? পাদবিন্দুর সরণ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে পাদবিন্দুর সরণ কত? তাহলে লম্ব টানো, এই বিন্দুটা যদি পি বিন্দু হয়, এই লম্ব বিন্দুটা যদি পি প্রাইম হয়, এটা যদি পি প্রাইম হয়, তাহলে ও পি প্রাইম, এইটা হচ্ছে পাদবিন্দুর সরণ। কার সাপেক্ষে? পাদবিন্দুর সরণ এটা কার সাপেক্ষে? সরণ সবসময় আমরা কার সাপেক্ষে মাপি? সাম্যাবস্থান সাপেক্ষে। ভেরি গুড, সাম্যাবস্থান সাপেক্ষে। তাহলে সাম্যাবস্থান সাপেক্ষে যেটা ও বিন্দু, তার সাপেক্ষে পাদবিন্দুর সরণ হচ্ছে এইটা। এটা আমার এক্স। আর আমি ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম থিটা। এই যে অ্যাঙ্গেল, এটাকে ধরে নিলাম থিটা। এইটুকু পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এখানে কিচ্ছু করিনি, এখানে শুধু লিখেছি অভিকেন্দ্র ত্বরণ ওমেগা স্কোয়ার আর হয়, রেডিয়াস এখানে হচ্ছে এ, পাদবিন্দুর সরণ এক্স কোনটা সেটা জানার চেষ্টা করলাম। কিন্তু এই অভিকেন্দ্র ত্বরণ কিন্তু পাদবিন্দুর উপর ক্রিয়াশীল ত্বরণ নয়, তার এই বরাবর কত ত্বরণ সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারবো যে ওই অক্ষ বরাবর যে ত্বরণটা, যেটা সরণের বিপরীত দিকে, তার মানটা কত হয়, এবং সেটা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে সত্যি এটা SHM করছে কি করছে না। তার জন্য আমরা নেক্সট পেজে বড় করে ছবিটা আঁকবো। ব্যাস, সাকসেসফুল।
ব্যাস, গুড। পি বিন্দু, ওমেগা কৌণিক বেগে যাচ্ছে, বস্তু আছে, পি প্রাইম, আর এটা হচ্ছে ধরে নাও এম, এন এরকম। তাহলে ও এম হচ্ছে ব্যাসার্ধ সমান এ, ও পি প্রাইম এটা হচ্ছে পাদবিন্দুর সরণ, যেটাকে আমি বলবো এক্স। এইটুকু হচ্ছে তোমার এক্স, আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে আমরা ধরেছি থিটা। আর এই বরাবর একটা আমি ত্বরণ পেয়েছি, যার মান কত পেয়েছি এই বরাবর ত্বরণের? ওমেগা স্কোয়ার এ, এবং এটা মাইনাস এই দিকে, নিচের দিকে, বাইরের দিকে নয়, তাই আমি মাইনাস নিলাম। তাহলে দেখো, দেখো আমি এখন এই সরণের বিপরীত দিকে যদি ত্বরণ আমি চেষ্টা করি, এই দিকে কত হবে? এই যে উপাংশটা, তার দুটো উপাংশ হবে। এইটা যদি থিটা হয়, এই কোণটা কি হবে বলো তো দেখি? থিটা হবে, কারণ এরা কি কোণ? এরা হচ্ছে একান্তর কোণ। তাহলে এই যদি ত্বরণটা ওমেগা স্কোয়ার এ হয়, তাহলে আমরা এই দিকে কত উপাংশ পাবো? মাইনাস ওমেগা স্কোয়ার এ কস থিটা পাবো না, পাবো না? হ্যালো 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 হ্যালো, পাবো তো? তাহলে এই যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ কস থিটা যে উপাংশটা পেলাম, ত্বরণের উপাংশ, ত্বরণের যে উপাংশ পেলাম একটা, সেই উপাংশটা কোন দিকে গো? কোন দিকে? পাদবিন্দুর সাম্যাবস্থান থেকে সরণের বিপরীত দিকে না একই দিকে? সাম্যাবস্থান থেকে সরণের বিপরীত দিকে। তাহলে এইটাই হচ্ছে আমার ত্বরণ এ, অ্যাকচুয়াল যেটা আমি জানার চেষ্টা করছিলাম, সরণের বিপরীত দিকের ত্বরণ, সরণের বিপরীত দিকের ত্বরণ, বিপরীত দিকের ত্বরণ। এখন আমাকে বলো তো দেখি, এই যে ত্রিভুজটা, ও ত্রিভুজ, ও পি, পি প্রাইম, এই ত্রিভুজটা যদি আমরা আঁকি, এটা ও, এটা পি, এটা পি প্রাইম, এ ওপিটা কি গো? এই ওপির দৈর্ঘ্যটা কত? ওপির দৈর্ঘ্য, ওপিটা কি? ওপিটা কি? ওপিটা কি? ব্যাসার্ধ। ভেরি গুড, ওপি হচ্ছে ব্যাসার্ধ এ, কারণ এটা ব্যাসার্ধ নয়, এটা বৃত্তপত্র। তাহলে ওপি হচ্ছে এ, এই অ্যাঙ্গেলটা থিটা, আর ও পি প্রাইমটা কি বলেছি আমরা? ও পি প্রাইমটাকে কি বলেছি আমরা? পাদবিন্দুর। তাহলে এটা এক্স, তাহলে এক্স বাই এ সমান কি হবে এখান থেকে? ভূমি বাই অতিভুজ সমান কি হয়? cos theta। তাহলে এক্স সমান কত হবে বলো? এ cos থিটা। তাহলে এখানে যে ত্বরণ, এই যে সমীকরণ আর এই সমীকরণ, এই দুটোকে ম্যাচ করালে তুমি কি পাচ্ছ দেখো তো? এ সমান যদি দেওয়া থাকে, ত্বরণ সমান দেওয়া আছে মাইনাস ওমেগা স্কোয়ার এ কস থিটা, আর তুমি এ কস থিটা সমান কি পেলে? তাহলে এখান থেকে কি বোঝা গেল কেন ওমেগা স্কোয়ার লিখেছিলাম? বোঝা গেল না, বলো না? তাহলে দেখো, ত্বরণ সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক। কেন সমানুপাতিক? কারণ হচ্ছে সমবৃত্তীয় গতি যদি হয়, তাহলে ওমেগা ধ্রুবক হয়। তার কৌণিক যে বেগ, সেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না, মানে সে সমান সময়ে বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাদবিন্দুর যে সমীকরণ হচ্ছে জন্য আমরা কি দেখতে পাচ্ছি, ত্বরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে যেখানে ওমেগা সমান ধ্রুবক। তার মানে আমি বলতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তার মানে এখান থেকে আমি কি পেলাম, ত্বরণ ত্বরণ সরণের সমানুপাতিক এবং সমানুপাতিক এবং এবং বিপরীতমুখী। তার মানে আমি বলতে পারি এখানে যে পাদবিন্দুর যে গতি, লম্বের পাদবিন্দুর যে গতি, এটা কিন্তু সরল দোল গতি। এতক্ষণে এটা প্রুফ হলো। তাহলে আমরা সমবৃত্তীয় গতি এটা কি পড়ার চেষ্টা করলাম, কি বোঝার চেষ্টা করলাম, সমবৃত্তীয় গতি যদি হয়, সমবৃত্তীয় গতি যদি হয়, তাহলে সেক্ষেত্রে সমবৃত্তীয় গতি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, দেখতে পেলাম যে ওই যে সমবৃত্তীয় সম্পন্ন যে কণা, তার যে অবস্থান, সেই অবস্থানটার যদি লম্ব টানি যে কোনো একটি ব্যাসের উপর, নির্দিষ্ট ব্যাসের উপর, তাহলে দেখা যায় যে ওই যে লম্বের যে পাদবিন্দু, সে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, এবং তার ক্ষেত্রে তার যে কৌণিক, তার যে সাম্যাবস্থান থেকে সরণ হয়, তার বিপরীত দিকে কার্যকরী যে ত্বরণ রয়েছে, সেই ত্বরণ আর সরণের মধ্যে সম্পর্ক আমরা পেলাম কি, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাই আমরা দেখতে পেলাম যে এই কণাটি কিন্তু, মানে কণার পাদবিন্দু যেটা রয়েছে, লম্বের পাদবিন্দু, তার গতি হচ্ছে সরল দোল গতি, কণার গতি কিন্তু নয়। কণার গতি সরল দোল গতি নয়, লম্বের কণার অবস্থানের। তাহলে এখানে স্টেটমেন্টটা কি হবে, স্টেটমেন্টটা হচ্ছে, স্টেটমেন্ট খুব ক্লিয়ার লিখতে হবে। স্টেটমেন্ট হচ্ছে সমবৃত্তীয় গতিতে থাকা কোনো কণার, থাকা কোনো কণার অবস্থানের লম্ব যদি কোনো নির্দিষ্ট ব্যাসে, কোনো একটি নির্দিষ্ট ব্যাসের উপর টানা হয়, তবে লম্বের পাদবিন্দু, পাদবিন্দুর গতি সরল দোল গতি। দিস ইজ দ্য স্টেটমেন্ট, এবং এটাই হচ্ছে ওদের দুজনের মধ্যে সম্পর্ক। আজ এই পর্যন্ত থাক। নেক্সট দিনে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক একটা আজকের জন্য দিলাম, হোমওয়ার্ক নাম্বার 2। আগের দিন 1 দিয়েছিলাম, এক দুজন করেছে, বাদ বাকি কেউ করেনি। এ সাইন, এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে সরণ। যদি হয় তাহলে এখান থেকে বেগ ভি সমান কত হয়, ত্বরণ এ সমান কত হয়, এটা বের করবে। ডেরিভেটিভ করে আমরা জানি ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি, আর এ ইকুয়াল টু হচ্ছে ডিভি ডিটি। তার মানে হচ্ছে ডি ডিটি অফ ডিএক্স ডিটি, এটাকে বলে ডবল ডেরিভেটিভ। এটা সমান হয় ডি টু এক্স ডিটি টু। এটা একটু ট্রাই অ্যাট হোম, খুব সহজ, ট্রাই অ্যাট হোম। ওকে, দেন গুড নাইট। আমি যেমন স্লো পেসে পড়াচ্ছি থিওরিগুলো, ঠিক তেমন স্লো পেসেই কিন্তু পড়াবো। আমি যে যে চ্যাপ্টারগুলো আমার মনে হবে যে তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, সেগুলো আমি নিখুঁতভাবে পড়াবো। আর যেগুলো হিট এবং হিটের থার্মোডাইনামিক্স আর কেটিজি ছিল সব থেকে ইম্পর্টেন্ট,
আর একটা ইম্পর্টেন্ট অবশ্যই চ্যাপ্টার আছে হিট ট্রান্সফার, সেটা আমি যত্ন করে পড়াবো। কিন্তু ক্যালোরিমিতি ফ্যালোমিতি গুলো যদি তোমরা একটু সময় পাও একটু দেখে নিতে পারো, কারণ ওগুলো আমি জাস্ট একদিনে এদিক ওদিক করে একটু বলে দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? কারণ ওগুলো তোমরা H=mst যে ফর্মুলা সেগুলো ক্লাস 9 থেকেই করেছো। সো ইউ ক্যান লুক ইনটু ইয়োর বুকস অ্যান্ড দিজ আর ভেরি ইজি। আর যে বা যারা অপ্ট করতে পারো যে যদি ওই চ্যাপ্টারগুলো প্যারালালি শেষ করতে চাও, তাহলে অবশ্যই তার একটা আলাদা ওয়ে আছে।